চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ, প্রধানমন্ত্রী। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, হতাহত লক্ষাধিক ছাড়িয়ে যাওয়ার শঙ্কা। ২ বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু, শুরু ২৮ জুন থেকে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সঙ্গে নিউ ইয়র্ক স্টুডিও থেকে আছি আমি সাদিয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। ভেনেজুয়েলায় একের পর এক দুটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কারাকাসে বহুতল ভবন ধসে পড়েছে। এখন পর্যন্ত ৩২ জন নিহত ও ৭০০-র বেশি আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বুধবার রাত 10টার পর প্রথমে 7.2 মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে কারাকাস থেকে প্রায় 284 কিলোমিটার পশ্চিমে সান ফেলিপে শহরের কাছে। মাত্র 39 সেকেন্ড পরেই 7.5 মাত্রার আরও শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে কাছের ইউমারে শহরের কাছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং কারাকাসের সিমন ভেলিভার আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তর উপকূলীয় রাজ্য লা গুয়াইরায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এলাকাটিকে বিপর্যস্ত অঞ্চল ঘোষণা করা হয়েছে। সেখানে একটি 8তলা হোটেল সহ ডজন খানেক ভবন ধসে পড়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস পূর্বাভাস মডেলে জানিয়েছে হতাহতের সংখ্যা সম্ভবত 1000-এ পৌঁছাবে এবং 10,000 ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান সরকারের সব সংস্থাকে দ্রুত সহায়তার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান উদ্ধারকারী দল, চিকিৎসা সরঞ্জাম ও মানবিক সহায়তা পাঠানো হচ্ছে। চীন, আর্জেন্টিনা, ব্রাজিল ও মেক্সিকো সহ একাধিক দেশ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। ভেনেজুয়েলার প্রায় 80% জনগণ ভূমিকম্প প্রবণ এলাকায় বাস করে বলে জানিয়েছে আল জাজিরা। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। দীর্ঘ প্রায় 2 বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবার খুলছে ভারতের পর্যটন ভিসা। আগামী রবিবার 28 জুন থেকে এই ভিসা কার্যক্রম শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার রাজধানীর যমুনায় ভারতীয় ভিসা সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। হাইকমিশনার বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগামী 28 জুন রবিবার থেকে ট্যুরিস্ট ভিসার স্বাভাবিক আবেদন কার্যক্রম পুনরায় শুরু হবে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদন নেওয়া হবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরেও এই কার্যক্রম চালু করা হবে। দীনেশ ত্রিবেদী জানান, মানবিক বিবেচনায় জরুরি ক্ষেত্রে মেডিকেল ভিসার সুবিধা আগের মতোই অব্যাহত থাকবে। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। কমিশনার বলেন, এর ফলে 2 সার্বভৌম দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আমরা আশা করি। উল্লেখ্য, গত 12 জুন বাংলাদেশে আসেন দীনেশ ত্রিবেদী এবং আজ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। নিউ জার্সি রাজ্যে 2 জুন মঙ্গলবার অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনে আটলান্টিক কাউন্টি ডেমোক্রেটিক কমিটি পারসন পদে জয়ী হয়েছেন সুব্রত চৌধুরী ও লাকি চৌধুরী। সুব্রত চৌধুরী ডেমোক্রেটিক কমিটি পারসন পদে 4র্থ মেয়াদে ও লাকি চৌধুরী 2য় মেয়াদে বিজয়ী হয়েছেন। বাংলাদেশের চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়া গ্রামের বাসিন্দা স্বর্গীয় দীপেশ চৌধুরী ও রাধা চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান সুব্রত চৌধুরী আটলান্টিক কাউন্টি গভর্নমেন্টের হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত। সাংবাদিকতার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বাংলা মাধ্যমের সংবাদপত্র সংকলনে নিয়মিত ছড়া, কবিতা, গল্প লিখে থাকেন। সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচিত সদস্য হিসেবে 3য় মেয়াদে দায়িত্ব পালন করছেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চৌধুরী প্রথম আমেরিকান এশিয়ান হিসেবে আটলান্টিক কাউন্টির সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদের সদস্য পদে 3য় মেয়াদে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরি ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। আমি মূলত কমিউনিটি সাংবাদিকতা করি। আমার
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর ভুরসি গ্রামের স্বর্গীয় শৈবাল শঙ্কর চৌধুরী ও স্বর্গীয়া রানী চৌধুরীর কনিষ্ঠ কন্যা লাকি চৌধুরী আটলান্টিক সিটি গভর্নমেন্টের অধীনে মার্কেন্টাইল ও লাইসেন্সিং বিভাগে কর্মরত আছেন। তিনি 2012 সালে অভিবাসীর মর্যাদা নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্র আসেন। প্রাইমারি নির্বাচনে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তারা ভোটারদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের বাস্কেটবল দল নিউ ইয়র্ক নিক্স হয়তো 5 ম্যাচে জিতেছে, কিন্তু নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বাজিমাত করলেন মাত্র 3। গত মঙ্গলবার অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে নিজের পুরো রাজনৈতিক পুঁজি বাজি ধরেছিলেন মেয়র মামদানি। ফলাফল, তার সমর্থিত 3 কড়া প্রগতিশীল ও ডেমোক্রেটিক সোশ্যালিস্ট প্রার্থী শুধু জয়ই পাননি, বরং দলের দীর্ঘদিনের চেনা এস্টাবলিশমেন্ট বা মূলধারার পুঁজিপন্থী নেতাদের এক প্রকার ধসিয়ে দিয়েছেন। বিস্তারিত জানবো সাইম শুভর প্রতিবেদনে। মেয়র মামদানির সাহসী ও ঝুঁকিপূর্ণ হস্তক্ষেপে মার্কিন প্রতিনিধি পরিষদের 3টি গুরুত্বপূর্ণ আসনেই জয়ী হয়েছেন তার পছন্দের প্রার্থীরা। এর মধ্যে 2টি আসনে সরাসরি জয় পেয়েছেন কট্টর সমাজতান্ত্রিক ঘরানার নতুন মুখেরা। সবচেয়ে বড় চমক এসেছে ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী নেতা ও কংগ্রেসনাল হিসপানিক ককাসের সভাপতি আন্দ্রিয়ানো এসপাইয়াতের পরাজয়। রাজনীতিতে একদমই নতুন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ও পিএইচডি শিক্ষার্থী দারিয়া লিজা আভিলা শেভালিয়ের কাছে হেরে গেছেন তিনি। একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কামালা হ্যারিসের কড়া সমালোচনা করে আলোচনায় আসা শেভালিয়ের এখন সরাসরি ওয়াশিংটনে পা রাখার অপেক্ষায়। প্রবীণ কংগ্রেস ওম্যান নিদিয়া ভেলাকুয়েজের অবসরের পর ফাঁকা হওয়া আসনে লড়েছেন রাজ্যসভার সদস্য ক্লেয়ার ভ্যালদেজ। ভেলাকুয়েজ নিজে অন্য প্রার্থীকে সমর্থন দিলেও মামদানির হাত ধরে ব্রুকলিনের বড় প্রেসিডেন্ট আন্তোনিও রেনিসোকে বড় ব্যবধানে হারিয়েছেন ভ্যালদেজ। সাবেক সিটি কম্পট্রোলার ল্যান্ডার হারিয়ে দিয়েছেন ড্যান গোল্ডম্যানকে, যিনি ট্রাম্পের প্রথম অভিশংসন প্রক্রিয়ার প্রধান আইনজীবী ছিলেন। গোল্ডম্যানের ইসরায়েলপন্থী অবস্থান এবং শক্তিশালী লবিং গ্রুপ আইপ্যাকের কাছ থেকে সুবিধা নেওয়ার তীব্র সমালোচনা করেছিলেন ল্যান্ডার। সেই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেসে গিয়ে ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তার উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য লড়াই করবেন। মঙ্গলবারের এই ফলকে মার্কিন রাজনৈতিক বিশ্লেষকরা ডেমোক্রেটিক পার্টির ভেতরকার এক নতুন ধরনের ক্ষমতার রদবদল হিসেবে দেখছেন। এই নির্বাচনের পেছনে বৈশ্বিক ও মানবিক ইস্যুগুলো বড় ভূমিকা রেখেছে। 2023 সালের হামাস নেতৃত্বাধীন হামলার পর গাজায় ইসরায়েলের চালানো সামরিক অভিযানে 73,000-এরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। জো বাইডেন ও কামালা হ্যারিসের প্রশাসনের এই যুদ্ধকে অন্ধভাবে সমর্থন দেওয়াটা নিউ ইয়র্কের সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। মঙ্গলবার রাতে জয়ের পর ল্যান্ডার ও ভ্যালদেজের সমর্থকরা যখন মেয়রের চারপাশে জড়ো হন, তখন বাতাসে স্লোগান ভাসছিল ফ্রি প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন। ডেমোক্রেটিক দলের শীর্ষ নেতা চ্যাক শুমার এবং হাকিম জেফ্রিস ভোটের আগ মুহূর্ত পর্যন্ত মামদানি ও তার প্রার্থীদের কোণঠাসা করার চেষ্টা করেছিলেন, কিন্তু ভোটাররা তাদের সেই প্রচেষ্টাকে বুড়ো আঙুল দেখিয়ে এক স্পষ্ট বার্তা দিয়েছেন। এই নির্বাচনী ফলাফল মার্কিন রাজনীতিতে কয়েকটি স্পষ্ট প্রবণতা ও ভোটারদের বার্তা ফুটিয়ে তুলেছে। প্রথমত, সমাজতন্ত্রের গ্রহণযোগ্যতা নাটকীয়ভাবে বেড়েছে, যেখানে গ্যালাপের সাম্প্রতিক জরিপে 66% ডেমোক্রেট ভোটারই সমাজতন্ত্রকে ইতিবাচকভাবে দেখছেন। দ্বিতীয়ত, ইসরায়েলের নীতি ও ফিলিস্তিনের অধিকার নিয়ে কথা বলা মার্কিন রাজনীতিতে এখন আর কোনো নিষিদ্ধ বা ট্যাবু বিষয় নয়। সর্বোপরি, ভোটাররা এখন আর নিষ্ক্রিয় থাকতে রাজি নন। রিপাবলিকানদের প্রজেক্ট 2025-এর জবাবে প্রগতিশীল ভোটাররা এখন প্রজেক্ট 2029-এর মতো একটি বিকল্প ও সুনির্দিষ্ট রোডম্যাপ চান, যেখানে সবার জন্য স্বাস্থ্যসেবা, সুপ্রিম কোর্ট সংস্কার এবং জলবায়ু খাতে বড় ধরনের বিনিয়োগের মতো বিষয়গুলো সরাসরি প্রাধান্য পাবে। সাইম শুভ, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। ডেঙ্গু ছড়িয়েছে ঢাকার বাইরে, সর্বোচ্চ রোগী বরিশালে। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আরও একবার আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র এরিক অ্যাডামসের সাবেক চিফ অফ স্টাফ ফ্রাঙ্ক করনের বিরুদ্ধে $1,20,000-এরও বেশি ঘুষ নেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে ফেডারেল প্রসিকিউটররা। কুইন্সের একটি হোটেলকে লাভজনক অভিবাসী আশ্রয় কেন্দ্রের চুক্তি পাইয়ে দিতে তিনি এই অর্থ নেন বলে বুধবার ফাঁস হওয়া একটি ফেডারেল অভিযোগনামায় জানা গেছে। সাবেক মেয়র এরিক অ্যাডামস ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি তদন্তের ধারাবাহিকতায় এটি সর্বশেষ আঘাত।
নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র এরিক অ্যাডামসের প্রশাসনের অন্যতম প্রভাবশালী নীতি নির্ধারক ও সাবেক চিফ অফ স্টাফ ফ্রাঙ্ক কারনের বিরুদ্ধে এবার ঘুষ গ্রহণ, তার বার্তা জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের আনুষ্ঠানিক অভিযোগ আনল ফেডারেল প্রশাসন। অভিযোগনামা অনুযায়ী 2022 সালে নিউ ইয়র্ক সিটিতে যখন বিপুল পরিমাণ অভিবাসীদের আবাসন সংকট পড়েছিল, তখন কুইন্সের একটি ছোট হোটেলকে নিয়ম বহির্ভূতভাবে কোটি টাকারও বেশি মূল্যের সরকারি আশ্রয় কেন্দ্রের চুক্তি পাইয়ে দিতে মধ্যস্থতা করেন কারণ। বিনিময়ে তার ভাইয়ের ল ফার্মের মাধ্যমে প্রায় $1,20,000 ঘুষ নেন তিনি। এই মামলায় কারণের ভাই অ্যান্থনি, ওই হোটেলের মালিক ইয়ান পো ঝু এবং একজন হোটেল কর্মচারীকেও অভিযুক্ত করা হয়েছে। কারণের আইনজীবী আর্থার এইডালা এক বিবৃতিতে জানান, আজকের এই অভিযোগনামাটি যে কাগজের উপর লেখা হয়েছে তার সমানও মূল্য নেই এর। এটি বিচার ব্যবস্থার জন্য একটি দুঃখজনক দিন, যেখানে সরকার প্রথমে একজনকে টার্গেট করে এবং তারপর করদাতাদের অর্থ নষ্ট করে 3 বছর ধরে তার বিরুদ্ধে অপরাধ খোঁজার চেষ্টা করে। অপরদিকে হোটেল মালিকের আইনজীবী নিজেকে নির্দোষ দাবি করে আইনি লড়াইয়ের কথা জানিয়েছেন। এরিক অ্যাডামসকে 2021 সালের মেয়র নির্বাচনে বিজয়ী করার মূল কারিগর ভাবা হয় এই ফ্রাঙ্ক কারণকে। তবে এরিক অ্যাডামস নিজে 2024 সালে একটি পৃথক দুর্নীতির মামলায় অভিযুক্ত হলেও কারণের এই নির্দিষ্ট মামলায় সাবেক মেয়রের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ আনা হয়নি। এদিকে একই দিন ম্যানহাটন সাউথের এনওয়াইপিডি চিফ জেমস ম্যাককার্থি, সাবেক ডেপুটি কমিশনার তারিফ শেপার্ড এবং সাবেক চিফ অব ডিপার্টমেন্ট জেফরি ম্যাড্রের বাড়িতে আকস্মিক তল্লাশি চালায় ফেডারেল এজেন্টরা। কারণের মামলার সাথে এর সরাসরি কোনো যোগসূত্র না থাকলেও সাবেক অ্যাডামস প্রশাসনের পুরো আমল জুড়ে যে ফেডারেল তদন্তের জাল ক্রমশ শক্ত হচ্ছে, এই জোড়া ঘটনাই তার বড় প্রমাণ। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে চীনের ব্যবসায়ী, শিল্পপতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে আরও গভীর অর্থনৈতিক সহযোগিতায় আগ্রহী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক কয়েক দশকের আস্থাভিত্তিক বন্ধুত্বের উপর দাঁড়িয়ে আছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়র রহমান এই সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই সম্পর্ককে আরও শক্তিশালী করেছেন। প্রধানমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের কারণে দুই দেশের সম্পর্কে যেসব প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল সেগুলো দূর করার কাজ চলছে। একই সঙ্গে বাংলাদেশ এখন অর্থনীতি ও সুশাসনে একটি বড় ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের যাত্রা এটি একটি গুরুত্বপূর্ণ সময়। তারেক রহমান বলেন, বিশ্ব অর্থনীতিতে চীন দ্রুত উচ্চমূল্য সংযোজন ভিত্তিক উৎপাদন, আধুনিক অবকাঠামো ও পরিচ্ছন্ন জ্বালানি খাতে নেতৃত্ব দিচ্ছে। এ কারণে চীনের উৎপাদন ব্যবস্থার কিছু অংশ নতুন, প্রতিযোগিতামূলক ও নির্ভরযোগ্য গন্তব্য খুঁজবে। বাংলাদেশ সেই গন্তব্যগুলোর একটি হতে পারে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ চীনা কোম্পানিগুলোকে তাদের বৈশ্বিক মূল্য শৃঙ্খল সম্প্রসারণের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। বাংলাদেশ থেকে তারা যেমন বৈশ্বিক বাজারে প্রবেশ করতে পারবে, তেমনি দেশের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বাজারের সুবিধাও নিতে পারবে। এটি হবে উভয় পক্ষের জন্য লাভজনক ও বাস্তবভিত্তিক অংশীদারত্ব। তিনি জানান, বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার 180 দিনের একটি কঠোর কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। এর মাধ্যমে আমলাতান্ত্রিক জটিলতা কমানো, নীতির ধারাবাহিকতা নিশ্চিত করা, নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাজের পুনরাবৃত্তি হ্রাস এবং সরকারি সেবা ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে স্বচ্ছতা, পূর্বানুমান যোগ্যতা ও সেবার গতি বাড়বে। তারেক রহমান বলেন, বিদেশি বিনিয়োগকারীরা বৈষম্যহীন সুবিধা পাবেন। দেশের আইন অনুযায়ী মূলধন ও লভ্যাংশ দেশে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকবে এবং তাদের জন্য শক্তিশালী আইনি সুরক্ষাও নিশ্চিত করা হবে। এ সময় তিনি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে বলেন, খুব শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস চালু করা হবে। এর লক্ষ্য হলো চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে আসার আগেই প্রয়োজনীয় সহায়তা দেওয়া। এতে আগ্রহ থেকে বিনিয়োগ সিদ্ধান্ত পর্যন্ত পুরো প্রক্রিয়া দ্রুত ও সহজ হবে। চীনা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আপনাদের এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক বিষয়ের সহনির্মাতা হওয়ার আমন্ত্রণ জানাচ্ছে। ইতিমধ্যে বহু চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে সফলভাবে কাজ করছে। শেষে তিনি আরও বেশি সংখ্যক চীনা কোম্পানিকে বাংলাদেশ সফর করে নতুন দৃষ্টিতে দেশটিকে দেখার আহ্বান জানান। তিনি বলেন, সরকার বিনিয়োগকারীদের প্রতি অটল অঙ্গীকারবদ্ধ। তাদের বিনিয়োগের মূল্যায়ন করা হবে, উদ্বেগ উৎকণ্ঠার কথা শোনা হবে এবং আরও কার্যকর বিনিয়োগ ব্যবস্থার মাধ্যমে তাদের প্রবৃদ্ধিতে সহায়তা দেওয়া হবে। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক।
মাদক মামলার জট কমাতে আলাদা ট্রাইব্যুনাল করা হবে, দেওয়া হবে আধুনিক অস্ত্র। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এসব কথা জানান। বেসরকারি নিরাময় কেন্দ্রগুলোকে সংশ্লিষ্ট বিধিমালা ও জাতীয় গাইডলাইন অনুসরণ করে পরিচালিত হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, দেশে প্রায় ৮০ লাখ মানুষ কোনো না কোনো ধরনের অবৈধ মাদক ব্যবহার করছে, যা মোট জনসংখ্যার প্রায় 4.88%। নতুন সিনথেটিক ও সেমি সিনথেটিক মাদকের বিস্তারের কারণে মাদকদ্রব্যের অপব্যবহারজনিত সমস্যা আরও জটিল হয়ে উঠেছে। দেশে মাদক সংক্রান্ত প্রায় ৮০,০০০ মামলা বিচারাধীন থাকায় বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় পড়ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই জট কমাতে মাদক মামলার জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের আধুনিক অস্ত্র, ডগ স্কোয়াড, হাজতখানা ও পরিবহন সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দিয়ে কার্যকরভাবে মাদকের বিরুদ্ধে লড়াই করা যাচ্ছে না। এই সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী উঠবে। দেশে বর্তমানে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 50টি বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি ও তথ্য জানান। মন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন 2010-এর তফসিল অনুযায়ী বর্তমানে দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 50টি। তিনি আরও জানান, জনশুমারি ও গৃহ গণনা 2022-এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী তফসিলভুক্ত এবং অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী মিলিয়ে দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোট জনসংখ্যা 16,50,159 জন। এই সংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় 1%। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, জীবনধারা সংরক্ষণ এবং বিকাশে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি তাদের সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্যকে জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিতাই রায়চৌধুরী বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সরকার আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের সংস্কৃতির বিকাশে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রয়েছে। ডেঙ্গুকে শহর কেন্দ্রিক রোগ হিসেবে দেখা হলেও রাজধানী ছাড়িয়ে দেশের বিভিন্ন জেলা ও গ্রামীণ এলাকাতেও ছড়িয়ে পড়েছে রোগটি। চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর প্রায় 78% ঢাকার বাইরের বাসিন্দা। এদিকে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হওয়ায় অঞ্চলটি নতুন উদ্বেগের কেন্দ্র হয়ে উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, মে মাসের তুলনায় জুনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 3 গুণ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে 1 মাসের ব্যবধানে ডেঙ্গুতে মৃত্যু বেড়েছে প্রায় 7 গুণ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত মঙ্গলবার পর্যন্ত চলতি বছরে দেশে মোট 5,317 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে 4,125 জন বা 78.5% রাজধানীর বাইরে, আরও 1,130 জন রাজধানীতে ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞদের মতে শুধু শহর নয়, জেলা ও উপজেলা পর্যায়েও সমন্বিত মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে হবে। পাশাপাশি জনসচেতনতা, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং নিয়মিত নজরদারি বাড়ানো জরুরি। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ডেঙ্গু আরো বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হতে পারে। প্রিয় দর্শক, আরো একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবারে খেলার খবর। ব্রাজিলের নকআউট পর্বের ম্যাচটি উদযাপন করতে সরকারি কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঐতিহাসিক ঘোষণা দেন রিওর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরি। তিনি জানান, রিওর অস্থায়ী গভর্নরের সঙ্গে সমন্বয় করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার শহর ও অঙ্গরাজ্যের সরকারি গেজেটে এই সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। কাভালিয়েরি বলেন, ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের উত্তরণ উপলক্ষে আগামী 29 জুন সোমবার দুপুর 2টায় অনুষ্ঠিতব্য ম্যাচের দিনে পৌর ও অঙ্গরাজ্যের সরকারি দপ্তরগুলোতে ঐচ্ছিক ছুটি কার্যকর থাকবে। স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা হিসেবে শেষ 32-এ জায়গা করে নিয়েছে ব্রাজিল। দাপুটে এই জয়ের পর দেশজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সোমবার রাত 11টায় নিজেদের নকআউট ম্যাচ খেলবে ব্রাজিল, তবে প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়নি। জাপান, সুইডেন কিংবা নেদারল্যান্ডস, এই 3 দলের যে কোনো একটির বিপক্ষে মাঠে নামতে পারে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে জাপানই বেশ এগিয়ে থাকছে।
গ্রুপ পর্বে 3টি ম্যাচ শেষ করে এবার নকআউটের মঞ্চে পা রাখতে প্রস্তুত ব্রাজিল। কার্লো আনচেলত্তির নেতৃত্বে সেলেসাওরা মাঠে নামবে আগামী 29 জুন বাংলাদেশ সময় রাত 11টায়। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, শেষ 16ই তাদের মোকাবেলা করবে কোন দল? সি গ্রুপে 3 ম্যাচ খেলে 7 পয়েন্ট অর্জন করে শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। একই পয়েন্টে থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে মরক্কো রয়েছে দ্বিতীয় স্থানে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পরের রাউন্ডে ব্রাজিল মুখোমুখি হবে এফ গ্রুপের রানার্স আপের। বর্তমানে সেই দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। ফলে সবকিছু যদি অপরিবর্তিত থাকে তাহলে এশিয়ার এই শক্তিশালী দলটির বিরুদ্ধেই মাঠে নামতে হবে ব্রাজিলকে। তবে এখনো এফ গ্রুপের শেষ ম্যাচগুলো বাকি। বাংলাদেশ সময় আগামী ভোর 5টায় জাপান লড়বে সুইডেনের বিপক্ষে, আর নেদারল্যান্ডস মাঠে নামবে ইতিমধ্যে বিদায় নিশ্চিত করা তিউনিশিয়ার বিরুদ্ধে। এই 2 ম্যাচের ফলাফলই নির্ধারণ করবে ব্রাজিলের আসল প্রতিপক্ষ জাপান নাকি নেদারল্যান্ডস। সংবাদ শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে সাজানো এই জয়ে মাতোয়ারা হয়েছেন বাংলাদেশের সবিজ তারকারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। খেলার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিল সমর্থক তারকাদের পোস্টে ভরে গেছে প্রশংসা আর শুভকামনা। অভিনয় শিল্পী আব্দুন্নুর সজল লিখেছেন, 3-0 গোলের দুর্দান্ত জয়ে ব্রাজিল ফুটবল প্রেমীদের উপহার দিল শৈল্পিক, আক্রমণাত্মক ও চোখ জুড়ানো ফুটবল। অভিনন্দন সেলেসাও। অভিনেতা ইরফান সাজ্জাদ মজা করে একটি মিম পোস্ট করে লিখেছেন, কিরে সামির, কথা সত্য নাকি? গায়িকা পূজা খেলা শুরুর আগেই লিখেছিলেন, ব্রাজিল ভক্তরা কি মনে হয় এবার কত গোল করবে প্রিয় দল? সেখানে অনেকেই মন্তব্য করেছিলেন 3 গোল, আর সত্যি তাই হয়েছে। অভিনেত্রী ও মডেল মৌসুমী মৌ লিখেছেন, আহা কি আনন্দ, কি মনে হয় আজ 3-0 নাকি 4-0 গোলে জিতবে ব্রাজিল? তরুণ গায়ক খাইরুল ওয়ারসি লিখেছেন, ভিনি আগামী দিনের মেসি। ব্রাজিল সমর্থক মোনালিসা যুক্তরাষ্ট্র থেকে লিখেছেন, প্রিয় দল ব্রাজিলের খেলা দেখার জন্য রাত জেগে আছেন কে কে। অভিনেত্রী ও মডেল মারিয়ানুর লিখেছেন, ভিনি জুনিয়র মাঠে নেমেই পুরো স্টেডিয়ামকে নাচিয়ে তুলেছিলেন। 2 গোল, দুর্দান্ত দক্ষতার প্রদর্শন আর খাঁটি সাম্বা ছন্দ সবই ছিল তার খেলায়। অভিনেত্রী শিরিন শিলার জন্য এই জয় আরও বিশেষ। আজ তার জন্মদিন। তিনি লিখেছেন, আজ আমার জন্মদিন, আজ ব্রাজিলের খেলা, তাই ব্রাজিলের জার্সি পরেই জন্মদিন সেলিব্রেট করলাম। উল্লেখ্য, প্রথমার্ধে করা জোড়া গোলে ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের ইতিহাসে মাত্র 5ম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বের 3টি ম্যাচেই গোল করার বিরল কীর্তি গড়েছেন। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। মাঠে যিনি ফুটবলের রাজা, মাঠের বাইরে তিনি মুগ্ধ সিংহাসনের লড়াইয়ে। হ্যাঁ, লিওনেল মেসির প্রিয় টিভি সিরিজ গেম অফ থ্রোনস, এবং শুধু একবার নয়, একাধিকবার দেখেছেন তিনি এই মহাকাব্যিক ধারাবাহিকটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সৌদি ভিত্তিক বিখ্যাত পডকাস্ট বিগ টাইমস এর 16তম পর্বে অতিথি হিসেবে এসে এই তথ্য জানান মেসি। পডকাস্টে মাঠের বাইরের জীবন নিয়ে প্রশ্ন করা হলে মেসি সরাসরি বলেন, গেম অফ থ্রোনস একাধিকবার দেখেছি এটি। গেম অফ থ্রোনস এসবিওর একটি 8 সিজনের ধারাবাহিক, যা 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রচারিত হয়েছে। 2022 সালে এর প্রিকুয়েল সিরিজ হাউস অব দ্য ড্রাগন মুক্তি পায়। মেসির এই পছন্দ ভক্তদের কাছে একেবারে অপ্রত্যাশিত ছিল না। 2022 সালে প্যারিস পিএসজি ও বেনফিকার চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের সময় মেসি ও তার স্ত্রী অ্যান্তোনেলা রোকুজো গেম অফ থ্রোনস এর জনপ্রিয় অভিনেতা কিট হ্যারিংটনের সঙ্গে ছবি তুলেছিলেন। তবে মেসির এই পছন্দ নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একটি অংশ মেসির রুচির প্রশংসা করলেও অনেকে সিরিজটির বিতর্কিত শেষ মৌসুমের কথা তুলে ধরে মজাদার সমালোচনা করেছেন। মাঠে 44টি ট্রফি জেতা এই মহাতারকার মাঠের বাইরের জীবন যে ততটাই সমৃদ্ধ, গেম অফ থ্রোনসের প্রতি তার ভালোবাসা সেটি আরেকবার প্রমাণ করল। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ, প্রধানমন্ত্রী। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত 32, হতাহত লক্ষাধিক ছাড়িয়ে যাওয়ার শঙ্কা। 2 বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু, শুরু 28 জুন থেকে।
প্রিয় দর্শক, এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএস এর একটা ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএস এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএস এর সাথে, থাকুন সংবাদে, সংস্কৃতিতে, বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।